সাবিহা, এইভাবে না জেনে না শুনে কাউকে দোষারোপ করা উচিত না। তোমাকে শিখাইনি আমি? সরি, বাবা। কিন্তু আমার মনে হয়েছে ওরাই করেছে এই সব। ওরা এইসব করেনি, সাবিহা। ওরা ওদের দেশের বাড়িতে ঘুরতে গেছে। তুমি নিশ্চিত মা? হুমম। একটু আগেই তোমার নানু কল দিয়েছিল। ওরা ওখানেই আছে। আমি সরি মা। আমি ভেবেছিলাম ওরাই এই সব করেছে। ব্যাপার না। আমাদের সামনে বলেছ ঠিক আছে। কিন্তু কখনোই আর অন্যের সামনে এইরকম অমূলক কথা বলবে না। ওকে মা। সাগরিকা, মেয়েদের নিয়ে তুমি বাসায় চলে যাও। আমি সাব্বির এর সাথে থাকি। তোমরা অনেক ক্লান্ত। তুমিও তো ক্লান্ত। তোমাদের মতো অসুস্থ তো আর না। কথা বাড়িও না। যাও, বাসায় যাও। রাতের আকাশ কত সুন্দর হয়, তাই না মায়া আপু? হুমম। অনেক সুন্দর। রিকশায় ঘুরতে আমার অনেক ভালো লাগে আপু। তোমার কেমন লাগে? আমারও অনেক ভালো লাগে। অনেক। গাড়িতে বসে নিঃশ্বাস নিতে ভালো লাগে না আমার। তার চেয়ে রিকশায় বসে শান্তিতে নিঃশ্বাস নেওয়া যায়। হ্যাঁ, খুব ভালো লাগে। যখন জ্যামের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তখন বুঝতে পারবে কত ভালো লাগে। আম্মার কথা শুনে আমি আর সাবিহা খিলখিল করে হেসে উঠলাম। আম্মা, সেটাও ঠিক। কিন্তু ভালো তো লাগে অনেক। শোনো মেয়েরা, তোমাদের যে কাজগুলো করতে বেশি ভালো লাগে, সেগুলো বেশি বেশি করবে। কিন্তু তুমি যদি তোমার ভালো লাগার কাজগুলো সবসময়ই ভালো লাগাতে চাও, তাহলে বেশি বেশি করো না। মানে কি মা? আমার একটা কাজ ভালো লাগে, আমি সেটা ভালো লাগার জন্য বেশি বেশি করব না? না, করবে না। কেন, আম্মা? কেন? কারণ ভালো জিনিস কম কমই ভালো। বুঝলে? যেমন? যেমন ধরো তোমাদের একটা পছন্দের গান। সেটা যদি তুমি সবসময়ই শুনতে থাকো, তাহলে সেটার উপর থেকে তোমার ভালো লাগা কমে যাবে। একসময় সেটার উপর গুরুত্ব কমে যাবে। বুঝলে? হুমম। শুধু কোনো জিনিসই না, কোনো মানুষের প্রতিও এমনই ধারণা থাকা উচিত। যাকে বেশি ভালো লাগে, তাকে যত কম দেখবে, তার প্রতি তত আগ্রহ থাকবে। যখনই তাকে নিজের খুব কাছে থেকে পাবে, তখন ধীরে ধীরে তার প্রতি ভালোলাগা হারিয়ে যাবে। তুমি খুব দামি কথা বললে মা। খুব জ্ঞানী কথা বললে। জানি। আর আমি সবসময়ই জ্ঞানী জ্ঞানী কথাই বলি। বুঝলে? কিন্তু তুমিই বুঝো না। আমি একটা কাজ করতে বললে করো আরেকটা। আমার কথার সবটাই উল্টো মানে বুঝো। মা, আমরা রিকশায় যাচ্ছি। এখন আমাকে বকো না তো। তুমি বড্ড বকো। হুমম, আমি সবসময়ই বকি। মেয়েদের ঘরের সামনের পর্দা ধরে দাঁড়িয়ে আছে সাগরিকা। সাবিহা আর মায়ার দিকে তাকিয়ে আছে। সাবিহা। কত সাধনার মেয়ে তাদের। নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা ছিল সংসারে। তার মধ্যে আবার সে কনসিভ করেছে। একটু ভালো খাবার খেতে পারেনি সে। কত কষ্টই না করেছে তাকে পেটে ধরে। তার প্রিয় স্বামী নিজে না খেয়ে তাকে খাইয়েছে। অথচ ওর জন্মের পর সবকিছু বদলে গেছে। পরিবার থেকে মেনে নিয়েছে। রিজভির ভালো চাকরি হল। চারদিক থেকে শুধু সৌভাগ্য আসতে লাগল। আর মায়া। সাগরিকা আস্তে আস্তে যেভাবে মায়ার মায়ে ডুবেছে, সেভাবে দায়িত্ববোধও বেড়েছে। মায়ার মৃত মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সে, মায়াকে আগলে রাখতেই হবে তাকে।
সাবিহার প্রতি যেমন তার দায়িত্ব পালন করতে হবে, তার চেয়ে অনেক বেশি খেয়াল রাখতে হবে মায়ার। কারণ তাকে শুধু ভালোবাসলেই হবে না, তার প্রতি দায়িত্ববোধও অন্যরকম। সাগরিকার মুখ থেকে আপনা আপনিই বের হল, আমার 3 সন্তানকে ভালো রেখো আল্লাহ। বলেই চমকাল সে। তাহলে কি সত্যিই মায়াকে নিজের সন্তান হিসেবে মেনে নিচ্ছে সে? তার ভীষণ ইচ্ছে হল মায়ার মায়ের ডায়েরির লেখাগুলো আবার পড়া। শেষের লেখাগুলো পড়া হয়নি তার। তালাবদ্ধ বাক্সটার ভেতর থেকে ডায়েরিটা বের করল সে। তার অদ্ভুত অনুভূতি হচ্ছে, মায়াকে সে ভালোবাসতে চায় না, শুধু দায়িত্বই পালন করতে চায়। কিন্তু পারছে না সে, কিছুতেই পারছে না। মায়াকে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিচ্ছে সে। গত 3 দিন আগে আমার মেয়ের জন্ম হয়েছে। আল্লাহ, আমি তো একটা ছেলে চেয়েছিলাম। আল্লাহ, আমার মেয়েকে তুমি আমার মতো মা কেন দিল? আমার জন্য কি ওর কোনো ক্ষতি হবে? ওর বাবা আসেনি, এখনো আসেনি। প্রসব বেদনা আমি একা সহ্য করেছি। বদ্ধ ঘরে আমি সন্তানকে জন্ম দিয়েছি। ভেবেছিলাম ছেলে হবে। মেয়ে হলে আমি নিজে হাতে ওর গলা টিপে খুন করব। কিন্তু আমি পারছি না ওকে মারতে। কি এক অদ্ভুত মায়া জন্মাচ্ছে ওর প্রতি। হ্যাঁ, মায়া। আমি ওর নাম দিচ্ছি মায়া। ওর মায়াবী এই চেহারা দেখে কি ওর বাবার মন গলবে? হ্যাঁ, অবশ্যই। হয়তো আমাকে মেনে নিবে। তার সাথে হয়তো আমি সংসার করব। হ্যাঁ, সংসার করব। আমার মা মায়াকে ছুঁয়েও দেখে না, আমাকেও ভালোবাসে না। আড়ালে বলে, জারজ সন্তান আমার মেয়ে। কিন্তু ও কিভাবে জারজ হল? ওর মা আছে, বাবা আছে। ও কিভাবে জারজ হয় আল্লাহ? আজ 7 দিন হয়েছে আমার মেয়ের, তাও ওর বাবা আসেনি। আমাকে না হয় ভালোবাসেনি। আমার গর্ভে থাকা অবস্থায় একটা ভ্রূণকে না হয় ভালোবাসেনি। কিন্তু এখন তো এটা তার বাচ্চা, রক্ত মাংসে গড়া একটা শিশু। ওর আগমনের কথা শুনেও সে কিভাবে না এসে থাকতে পারে? আমার কত ইচ্ছে ছিল 7 দিনের দিন আকিকা করব আমার বাচ্চার। চুল ফেলে দিব, নখ কেটে দিব। কিছুই হলো না। সব স্বপ্নই বৃথা। আজ আমার মেয়ের 14তম দিন। আজ সে এসেছিল। সে একা আসেনি, এসেছিল কাজী নিয়ে। আমার মা আমার মেয়েকে নিয়ে অন্য ঘরে থেকেছে। কাজী সাহেব এলেন, বসলেন, আমাদের কবুল বলতে বললেন। আমরা কবুল বলার পর আমার বাবা কাজী সাহেবকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিল। সে মেয়েকে কোলে নিল। মেয়ের হাতে কিছু টাকা দিয়ে চুমু খেল গালে। অভিমানী মেয়ে আমার বাবাকে পেয়ে ঝোড়ো ঝোড়ো করে কেঁদে দিল। হয়তো বলতে চাইল, এতদিন কেন আসুনি। কিন্তু সে কথা আমার স্বামীর মনে গিয়ে গাঁথল না। সে আমার এক টুকরো মায়াকে ছেড়ে চলে গেল। তার একটুও কষ্ট হল না। একটি বারের জন্য তার আমার কথা জিজ্ঞেস করার একটুও সময় হল না। আমার মেয়ে আজ মা ডাক শিখেছে। আমাকে আধো আধো গলায় মা বলেছে। আমার কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমার এই দুঃখের জীবনের সবটাই শেষ। অন্তত আমার বলে তো কেউ আছে। সাগরিকা দেখল ডায়েরির পাতাগুলো জুড়ে শুধু মায়ার স্মৃতি। একটা লেখায় চোখ আটকে গেল তার। আজ মায়া আমাকে এসে বলেছে পাশের বাসার মেয়েটা তাকে মেরেছে। তার অন্যায় ছিল সে মেয়েটার সদ্য জন্ম নেওয়া ভাইকে আদর করেছে। আমার মায়ারও একটা ভাই চাই। আমি কি বলবো বুঝতে পারিনি।
কি বলে সান্ত্বনা দিব আমার মেয়েকে? যেটা জীবনের সম্ভব নয় সেটা আমি কিভাবে বলবো? সাগরিকা ডায়েরিটা বন্ধ করে ফেলল। মায়ার জন্য সত্যিই তার খারাপ লাগছে। মায়া এখনো কষ্ট পাচ্ছে, এমনকি সারা জীবন পাবে। সেটা শুধুমাত্র তার মায়ের জন্য। অনেকদিন পর আসলি মায়া। এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোর মা ভালো আছেন? উনি কিন্তু খুব চমৎকার একজন মানুষ। হুমম। অবশ্যই। তা আমার ভাই কেমন? মানে? না মানে আমার ভাইকে তোর কেমন লাগে? মানুষ হিসেবে? উনিও ভালো মানুষ। উনি না থাকলে আমার যে আজ কি হতো। হুমম। সেটাই। আমি অনেক আশা নিয়েছিলাম। জানিস? কিসের আশা? তুই আমার ভাবি হবি। ভেবেছিলাম ভাইয়া তোকে বিয়ে করে বাসায় নিয়ে গিয়েছে। আমি তো সেই খুশি হয়েছিলাম। কিন্তু আমার সব আশা শেষ। মাথা খারাপ কবিতা। উনি তো আমার শিক্ষক। তাতে কি? শিক্ষকরা কি জীবনে বিয়ে করে না? তবুও তো। শোন, কথা হচ্ছে কারো কাছ থেকে কোনো একটা শব্দও যদি তুমি শিখো, তবে সে তোমার শিক্ষক। তাহলে? আরে, কি বলছিস? বাদ দে তো। শোন, আমার ভাই কিন্তু লাখে একটা। তুই কিন্তু জিতবি। কথা বন্ধ করবি? ওকে। কিন্তু তুই একটু ভেবে দেখিস। কবিতা। বাসায় আসার পর আম্মা ডেকে বলল, মায়া, কালকে তোমার নানা নানি আসবে আমাদের বাসায় তোমাকে দেখতে। কালকে? হুমম। কেন? কিছু বলেছে? না। তোমার বাবাকে কল দিয়েছিল। তোমার বাবাকেই বলেছে হয়তো। অহোহ। আমি ঘরে এসে ফোন হাতে নিয়ে দেখলাম নানি আমাকেও কল দিয়েছিল। ফোন সাইলেন্ট থাকার কারণে আমি বুঝিনি। আমি কয়েকবার ট্রাই করলাম ফোনে, কিন্তু ওই পাশ থেকে কেউ ধরল না। মায়া আপু, তুমি কি ফুসকা খাবে? সাবু, আমি এখন কিন্তু আম্মার কাছে যাব না। তোর বকা খাওয়ার ইচ্ছে হলে তুই যা। শেষবারের জন্য আপু। প্লিজ প্লিজ প্লিজ। সাবিহা। প্লিজ আপু। ওকে। বাট বেশি সময় কিন্তু থাকব না আমরা। ওকে। আরে, সামনেই তো যাব। বেশি সময় লাগবে না। যাব তো ঠিক আছে। তোর কাছে টাকা আছে তো? তুমি তো বড় আপু। তুমিই খাওয়াবে। নো। আমি কেন খাওয়াবো? আমি কি প্রপোজাল দিয়েছি? ওকে। আমিই দিবনে। মুখ ভোতা করে জবাব দিল সাবিহা। আপু, ফুসকার টকটা সেই। তাই না? হুমম। খাওয়ার সময় কথা বলিস না তো। তুমিও প্লিজ মায়ের মতো করো না। এত কড়াকড়ি নিয়ম আমার একদমই ভালো লাগে না। হুমম। জানি। আমারও ভালো লাগে না। আপু, ওই দিন তোমাকে যে ভাইয়াটা বাঁচিয়েছিলেন, তার সাথে কথা বলেছ? উহুম, না। কেন? একটা ধন্যবাদ কি তার প্রাপ্য না? আসলেই। আমার উনাকে ধন্যবাদ দেওয়া উচিত। কালকেই উনার সাথে কথা বলবে। ওকে। ওকে ম্যাডাম। হাহাহা, জানো তো, আমার অনেক ইচ্ছে আমিও একদিন এইরকম একটা বিপদে পড়ব। কোনো একটা হিরো আমাকে বাঁচানোর জন্য চলে আসবে।
ঢিসুম ঢিসুম গুন্ডাদের সাথে ফাইট করে আমাকে উদ্ধার করবে। আহা, কি ফিলিংস! আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। বলে কি এই মেয়ে, এইভাবে তাকিয়ে আছো কেন? আল্লাহ আল্লাহ কর যেন তোর সাথে এইরকম কিছু না হয়। হলে তারপর বুঝবি। মূর্খ। বাড়ি ফেরার পথে রাস্তার অপর পাশে আমার চোখ আটকে গেল। সারা গায়ে কাঁপুনি শুরু হয়ে গেল। রাস্তার অপর পাশে একজন মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে ভিক্ষা করছে। উনি তো সেই মহিলা যার স্বামী আমাকে তুলে নিয়েছিল। আমার কি হলো আমি জানি না, কিন্তু হুট করেই রাস্তার অপর পাশে গিয়ে উনার বাচ্চাকে উনার কোল থেকে কেড়ে নিলাম। উনিও আমাকে দেখে চমকালেন। অনেকটা চিৎকার করে বললেন, আমার বাচ্চা দাও। ভুলেও চিৎকার করো না, এইটা তোমার নোংরা এলাকা না। এইখানে তোমার চিৎকারে কেউ এগিয়ে আসবে না। কিন্তু আমার একটা ডাকি যথেষ্ট। উনি অনেকটা ভয় পেয়ে গেল। কাঁদো কাঁদো গলায় বলল, আফা, আমরা গরিব মানুষ, পেটের দায় এই কাম করি। যখন যা কাম পাই তাই করি, না পাইলে ভিক্ষে করি। আমার গ্যাদাডারে দিয়া দেন আফা। আমার কিছুটা খারাপ লাগল। আমি জানি এইখানে আমি কিছুই করতে পারবো না, কারণ এইটা আমার এলাকা না। আমাকে কেউ চিনে না এইখানে। আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। উনার গ্যাংয়ের লোকেরা হয়তো আশেপাশেই আছে। তাই চাইছিলাম শুধু আমাকে তুলে নেওয়ার জন্য উনাদের টাকা কে দিয়েছে সেটা জানতে। তোমাদেরকে টাকা কে দিয়েছিল বলো তো, আমাকে উঠানোর জন্য? লম্বা, ফর্সা এক বেডায়। বয়স কত হবে উনার? 40-এর মতো, বা তারও কম। এমন কি কিছু দেখেছ যার কারণে উনাকে খুব সহজেই চিনতে পারব? আমার কাছে ছবি আছে আফা। ছবি কিভাবে আছে তোমার কাছে? আমরা আড়াল থেকে তুলছি, যাতে পরে আমরা ফাঁসলে উনারেও ফাঁসাইতে পারি। দেখি উনার ছবি। এতক্ষণে সাবিহাও আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের কথায় হয়তো বুঝেছে আমরা কি নিয়ে কথা বলছি। আমরা দুজনেই অপেক্ষা করছি কে হতে পারে সেই মানুষ। মহিলাটি নিজের ব্লাউজের ভিতর থেকে একটা দামি ফোন বের করল। হয়তো এইটাও চুরির মোবাইল। সেই গ্যালারি থেকে এমন একজন মানুষের ছবি বের করল, আমি স্বপ্নেও তার কথা মাথায়ও আনিনি। আনমনে আমার মুখ থেকে অস্ফুট স্বরে বের হল, মামা। আপু, এই লোকটা কে? উনাকে মামা কেন বলছো? উনি তো মামা নন। আমি কোনো কথা না বলে মহিলাটির বাচ্চাকে উনার কোলে ফিরিয়ে দিতেই উনি আমাদের কাছে থেকে দূরে চলে গেল। বাড়ি চল সাবিহা। ওই মহিলা কার ছবি দেখালো? উনাকে তুমি মামা বলছো কেন? উনি তো মামা নন। উনি আমার মামা, সাবিহা। কি বলছো এইসব? উনি কেন তোমাকে কিডন্যাপ করাবেন? উনার কি লাভ এতে? আমি আনমনে উত্তর দিল, জানি না রে সাবু। কিছুই জানি না। আমার নিজেকেই আমি আজও চিনতে পারিনি। আর উনারা কোনো জিনিস। আপু। হুমম, বল। তোমার কি কষ্ট হচ্ছে? জানি না। আমি জানি না সাবিহা। আপু। হুমম, বল। আমরা কি মা বাবাকে জানাবো? হুমম। জানাবো। এখন গিয়েই? না, কালকে জানাবো। তুমি বলবে? নাকি আমি? আমি বলবো সাবু। বাসায় যাবে আপু? আর একটু থাকি? মা যে বকবে। আমাকে তো বকবে না, তোকে বকবে। কারণ তুই তার মেয়ে। সে আমাকে বকে না, মারে না।
কোনো কিছু নিয়েই আমাকে শাসন করে না। সেটা তো মজার আপু। আমি সাবিহার দিকে চোখ রেখে বললাম, তোর মনে হয় এইটা মজার? সাবিহা অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, এইটা মজার না আপু? আমি একটু মুচকি হেসে বললাম, আজকের সন্ধ্যাটা সুন্দর না সাবিহা? আপু। আরে বল না। আপু। আপু আপু করছিস কেন? আমার ভয় করছে আপু। কাকে? আমাকে? তুমি কি পাগল হয়ে গেছো? না। চল বাসায় চল। আম্মা তো তোকে বকবে। আপু। সাবিহা। তোমাকে আমি ভালোবাসি আপু। অনেক ভালোবাসি। আমি থমকে গেলাম। ভালোবাসা? তাও আবার আমার জন্য? আমি কি আসলেই ভালোবাসার দাবিদার? আজকের পরিবেশ অনেক সুন্দর সাবিহা। অনেক সুন্দর। সবাই সুন্দর। তুই সুন্দর। ওই চোর মহিলার বাচ্চাটাও সুন্দর। এমনকি চোর মহিলাটাও সুন্দর। আকাশে আজ অনেক বড় একটা চাঁদ উঠেছে। চারদিকে তার আলো ছড়িয়ে পড়েছে। চাঁদের আলো ঠিকরে ঠিকরে পড়ছে সবখানে। আমাদের জানালা দিয়েও রুমে প্রবেশ করছে। সাবিহা ঘুমুচ্ছে। চাঁদের আলোয় ওর শরীর জ্বলজ্বল করছে। ওকে দেখে মনে হচ্ছে ও একটা রাজকুমারী। ঘুমন্ত রাজকুমারী। যেন যুগযুগ ধরে ঘুমিয়েই যাচ্ছে। হুট করেই হয়তো এক রাজকুমার এসে কপালে চুমু খেয়ে ওর ঘুম ভাঙিয়ে নেবে। ওকে আমার খুব ভালো লাগছে। খুব ভাগ্যবতী মনে হচ্ছে ওকে। যারা রাতে তাড়াতাড়ি ঘুমুতে পারে তাদেরকে আমার অনেক সুখী মানুষ মনে হয়। আমি ঘুমুতে পারি না। আমার নিজেকে মনে হয় দুঃখী মানুষ। আমি জানি রাতজাগা কত কষ্ট। যখন মায়ের মৃত্যু হল প্রথম দিকে আমার ঘুম হতো না। তারপর আস্তে আস্তে সব ঠিক হতে শুরু করল। আমিও যথাসময়ে ঘুমাতাম, কিন্তু ঘুম ভাঙলেই মনে হতো কেমন মেয়ে আমি। মায়ের জন্য এত অল্প কষ্ট পাচ্ছি কেন? আমার তো উচিত মায়ের জন্য দোয়া করা, তার জন্য কান্না করা। তারপর ইচ্ছে করেই রাত জাগতাম। আর এখন চাইলেই সময়ে ঘুমুতে পারি না। রাতটা যে কত বড় আর ভয়ঙ্কর রাত জাগা মানুষগুলোই জানে। আমার ভাবনার মাঝেই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলাম কবিতা কল করেছে। আমার ভীষণ ভালো লাগল। আমি জানি আমার মন এখন ভালো হয়ে যাবে। আমি ফোন ধরেই বললাম, শুরু করো কবিতা। কি শুরু করব? তুমি যে কাজটা করেছ, এইটা কি তুমি কোনো ভালো কাজ করেছ? কি করেছি আমি? তুমি জানো না তুমি কি করেছ? জানি তো অনেক কিছুই। অনেক কিছুই জানি আমি। তাই? তা কি কি জানো বলো তো একটু। আমিও একটু শুনি। শুনবে? হুমম। বলো। আজ সকালে আমার একটা পাগল মেয়ের সাথে কথা হয়েছে। সে আমাকে হুট করেই বলে তুমি, হুট করেই বলে তুই। আবার কখন না জানি আপনি করে না ডেকে ফেলে। বুঝলে তো? উফ অফ, মায়া, থামো তো মেয়ে। আমার কথা ছাড়। তুই আমার ভাইয়ের কথা বল। তোর ভাইয়ের কথা? তোর ভাই আবার কি করল? আমার ভাই যে তোর এত বড় উপকার করল, তুই এতদিন পর কলেজে আসলি, কিন্তু আমার ভাইয়ের সাথে একটুও পাত্তা দেওয়া তো দূর, ধন্যবাদও দিল না। আমার আসলেই ভুল হয়ে গিয়েছে। আমার উচিত ছিল উনাকে ধন্যবাদ দেওয়া। আমি বেঁচে থাকলে আগামী পরশু উনার সাথে দেখা করব। কেন? কালকে আসবি না? কালকেই দেখা করো না। কালকে না কবিতা।
কালকে আমাদের বাসায় গেস্ট আসবে। কারা আসবে? আমার নানা নানি। অহ, এই শোন, তোর মামাতো ভাইটাই আছে নাকি বর্ষর? হুমম আছে, কিন্তু বড় নেই। আমাদের চাইতে ছোট হবে। অহ, কেন? আফসোস হচ্ছে? হুমম, ভীষণ। বাদ দে। তোর পছন্দের মানুষের কি খবর? তাকে জানাবি কবে? তুই বললে কালকেই। তাই নাকি? হুম। তুই তো জানতে চাইলি না কে সেই মানুষ। তুই যদি জানতি তাহলে আর তাকে জানাতে বলতি না। আমি এখন জানতে চাই না। সরাসরি বলিস। ওকে। কবিতা? হুমম। তোর কি ঘুম পাচ্ছে? না, কেন? জানিস, যারা তাড়াতাড়ি ঘুমাতে পারে তারা অনেক সুখী মানুষ হয়। আরে, আমিও সুখী মানুষ। অনেক সুখী মানুষ। প্রেমে পড়লে ঘুম আসে না এমনিতেই। কিন্তু আমি দুঃখী মানুষ। আমার ঘুম আসে না। তুইও কি প্রেমে পড়েছিস নাকি? কবিতা, আমার ঘুম পাচ্ছে। বুঝি বুঝি। সবই বুঝি। যাও ঘুমাও আমার হবু ভাবি। কি? কিছু না। গুড নাইট। কবিতার কথায় আমার রাগ লাগল না। হাসি পেল। আচ্ছা, এই মেয়েটি যখন আমার অতীত জানবে তখন কি এই মেয়েটি আমাকে এইভাবেই বন্ধু ভাববে? নাকি ঘৃণা করবে? আমাকে কি মিথ্যাবাদী ভাববে? আর নাকি আমাকে নিজের ভাবি বানাতে চাইবে? ড্রয়িং রুমের সোফায় বসে পা দোলাচ্ছে মামা। সাবিহা বা সাব্বিরের মামা নয়। আমার মামা। আমার একমাত্র মামা। তার পাশেই নানা নানি। উল্টো দিকের সোফায় বসে আছে বাবা। সাবিহা আর আম্মা রান্নাঘরে। সাব্বির চিপসের প্যাকেট খুঁজছে এ ঘর থেকে ও ঘর। কিন্তু আম্মার কড়া নির্দেশে সবকিছু লুকিয়ে রাখা হয়েছে। রান্নাঘর থেকে আম্মা ডাকল, মায়া, চা হয়ে গেছে। নিয়ে যাও। আমি ধীরে ধীরে রান্নাঘরে গেলাম। আম্মা স্বাভাবিকভাবে কাজ করছে। আচ্ছা, সে কি সত্যিই স্বাভাবিক আছে? নাকি অভিনয় করছে? এই রকম একটা পরিস্থিতিতে কোনো স্বাভাবিক মানুষের স্বাভাবিক থাকার কথা না। সাবিহার চোখে মুখে আতঙ্ক। সে ভয় পাচ্ছে কখন আমি সবাইকে সবকিছু জানাই। আমি এদেরকে উপেক্ষা করে ট্রে হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। সবার আগে মামাকে চা দিয়ে বললাম, মিষ্টিমুখ করেন মামা। নানা বলল, তোমার আম্মা কিন্তু অনেক ভালো রান্না করে, মায়া। হুমম। আমার আম্মা আসলেই অনেক ভালো রান্না করে। চায়ের কাপে চুমুক দিয়ে নানি বলল, আসলে রিজভি বাবা, আমরা এখানে একটা উদ্দেশ্যে এসেছি। বলতে পারো আমাদের শেষ দায়িত্ব পালন করতে। বাবা জিজ্ঞেস করল, কিসের দায়িত্ব আন্টি? মায়ার মায়ের কিছু সম্পদ আমাদের কাছে পাওনা আছে। সেই অভাগী তো আর বেঁচে নেই। তাই আমরা চাইছি মায়াকেই সেটা দিয়ে যেতে। আমরা কদিনই বা আর বাঁচব? আমি কিছু বলতে চাই নানি। তুমি এই ব্যাপারে কি বলবে? আমি তোমার বাবার সাথে কথা বলতে আসছি। তুমি ছোট মানুষ। বুঝবে না এত কিছু। তোমার মায়ের হক তো আমি নষ্ট করতে পারি না। নানা বলল। আমাকেই তো বলতে হবে নানা ভাই। আমার জন্যই তো এত কিছু। সবকিছুর মূলেই তো আমি। আর আমাকে বাদ দিয়ে কেন সবকিছু করছো? মায়া, কি বলছো এইসব? আমি সবার কাছেই বাড়তি একটা ঝামেলা।
আমি এইখানে মানিয়ে নিয়েছি। এইখানে সবাই আমাকে ভালোবাসে, যদিও আমি সেটা অর্জন করেছি। আমি তোমাদের ভালোবাসাও চাই, কিন্তু যে সম্পদের জন্য কারো কাছে আমার পরিবার মরতে বসবে, আমাকে কিডন্যাপ করা হবে, সেই সম্পদ আমি চাই না। আমার কথায় যেন বাজ পড়ল ঘরে। আম্মাও রান্নাঘর থেকে বের হয়ে আসলো। সাবিহা মায়ের পিছনে ভীতু ভীতু চোখ করে দাঁড়িয়ে আছে। হয়তো আগাম ঝড়ের পূর্বাভাস পাচ্ছে। আমি মামার সামনে গিয়ে সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে না হয় কিডন্যাপ করিয়েছিলেন মামা, আমার পরিবারের সাথে এমন কেন করলেন? ওরা তো আর আমার সম্পদে ভাগ বসাতে আসত না। মামা থতমত খেয়ে বলল, কি সব বাজে কথা বলছো? আমি কেন তোমাকে কিডন্যাপ করাবো? আর কেনই বা তোমার ভাইবোনকে অ্যাক্সিডেন্ট করাবো? আমার কি লাভ? আমি একটু মুচকি হাসলাম। আপনি কিভাবে জানেন যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমরা তো কেউ জানাইনি। মামা হয়তো বুঝল সে ধরা পড়ে গেছে। কিছুক্ষণ মাথা নিচু করে রইল সে। আমি সবাইকে সবকিছু বুঝিয়ে বললাম। কালকের কথা, গত বছর সাবিহার কিডন্যাপের কথা, যেখানে আমার কিডন্যাপ হওয়ার কথা ছিল। নানা মাথা নিচু করে রইল। নানি হাউমাউ করে কাঁদতে কাঁদতে মামাকে বকতে লাগল। বাবা বা আম্মা কি বলবে বুঝে উঠতে পারল না। হঠাৎ মামা দাঁড়িয়ে বলে উঠে, বেশ করেছি আমি। কাকে সম্পদ দিতে চাইছ তোমরা? তোমাদের সেই বেশ্যা মেয়েকে, যে সবকিছু বিলিয়ে দিয়েছিল বিয়ের আগেই। এতটাই খারাপ আর নিকৃষ্ট ছিল সে। তাকে কেন কিছু দিতে হবে? সারা জীবন ওর জন্য পালিয়ে পালিয়ে বেরিয়েছি। ও তোমাদের কোনো দায়িত্ব পালন করেছে যে ও তোমাদের সম্পদের দাবিদার হবে? বলো, জবাব দাও। আমার আর তোমাদের ছোট মেয়ের সন্তানরা আজও সেই বেশ্যার করা পাপের জন্য শাস্তি পাচ্ছে। তাদের কাছে বলার মতো কোনো ভাষা নেই আমাদের। তারাও ভুক্তভোগী মায়ার মতো। মায়াকে তো তার বাবার কাছে দিয়েই দিয়েছ। আর ওর মায়ের বিয়ের সময় তো রিজভি ভাইয়ের দাবি ছিল সব সম্পর্ক শেষ করতে হবে পরিবারের সাথে। তাহলে এখন ওই বেশ্যা কেন সম্পদের ভাগীদার হবে? আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সাব্বির আমার পাশে এসে আমার হাত ধরে আমাকে জিজ্ঞেস করল, মায়া আপু, বেশ্যা মানে কি? আমি স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সাব্বির আমার পাশে এসে আমার হাত ধরে আমাকে জিজ্ঞেস করল, মায়া আপু, বেশ্যা মানে কি? আমি চমকে ওর দিকে তাকালাম। অবাক হয়ে দেখলাম, ওর হাতে চিপসের প্যাকেট। ও খুঁজে পেয়েছে। কিভাবে পেল? মা তো লুকিয়ে রেখেছিল। ও সব খুঁজে পাচ্ছে ধীরে ধীরে। ও তো আলাদা, আমাদের সবার থেকে আলাদা। ও তো নিষ্পাপ। আমি চাই না ও সবকিছু খুঁজে পাক। দুনিয়ার নিষ্ঠুর আর নিষিদ্ধ জিনিস ও জানুক, তা তো আমি চাই না। আমি ওকে কিছু বলার আগেই বাবা উঠে এসে সাবিহা আর সাব্বিরকে অন্য রুমে পাঠিয়ে দিল। নানা ভাই মামার দিকে তাকিয়ে বলল, তোমার ভাগের অংশ তো তোমাকে আমরা দিয়েই দিয়েছি। তাহলে কেন তুমি এইসব করছো? বাবা হিসেবে কি আমি ব্যর্থ? তোমাকে তো সবই দিয়েছি আমি। তোমার কোনো চাওয়াই তো আমি অসম্পূর্ণ রাখিনি। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, আমার কি দোষ ছিল মামা? আমার সাথে এমন কেন করলেন? আমার কারণে তো আপনার কোনো ক্ষতি হয়নি। মামা হুট করেই দাঁড়িয়ে গেল। আমার সামনে এসে বলল, কে বলল তুমি কোনো ক্ষতি করনি? তুমি জানো, তোমার আর তোমার মায়ের জন্য কি কি হারিয়েছি আমরা? তোমার মা তো তোমাকে নিয়ে আড়ালে চলে গেল। আর আমরা?
আমরা পালিয়ে পালিয়ে বেরিয়েছি এই সমাজ থেকে। কোথাও কেউ তোমার মায়ের কথা জিজ্ঞেস করলেই তোমার নানা হন্যে হয়ে বাড়ি বদলাত। ভালোবাসার মানে জানো তুমি? তোমার মা জানে? সে তো একটা নোংরা ভালোবাসার খেলা খেলেছে, যার ফল হচ্ছ তুমি। আর তোমার মায়ের কথা যখন আমাদের আত্মীয় স্বজন সবাই জানল, আমাদের দিকে ছিছি করতে লাগল। যে মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, যাকে ছোট্টবেলা থেকে ভালোবাসতাম, যাকে বিয়ে করার স্বপ্ন দেখতাম, তোমার মায়ের কুকীর্তির জন্য তাকেও হারিয়েছি। আর তোমার খালামণি, তার বিয়ে দিতে তোমার নানা আর আমার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সেটা কি তুমি জানো? লোকে বলেছে, যার বড় বোনই বেশ্যা, সে না জানি কেমন হবে। আর তোমার মায়ের মৃত্যুর পর কি এখন সব ভুলে যাব? 18 বছর ধরে যে আগুনে পুড়ছি, সেই আগুন কি তোমার মুখের হাসি দেখেই নিভবে? কি মনে হয় তোমার? কষ্ট শুধু তুমি একাই করেছ? আমরা করিনি? তোমার সুখের দিনের শুরু। এই পরিবার তোমাকে আপন করে নিয়েছে, কিন্তু আমরা যা হারিয়েছি তা কি আর সারা জীবনেও ফিরে পাব? তোমার মনে হচ্ছে না, সম্পদ তো দূরের কথা, আমাদের করুণা কিংবা ভালোবাসার দাবিদারও তুমি নও? ভালোবাসার মানে বুঝো মায়া? আমি তোমার মায়ের জন্য সব হারিয়েছি। আমি ধপ করে সোফায় বসে পড়লাম, মামার দিকে তাকিয়ে বললাম, আমার মায়ের দোষ আমার উপর বর্তালো মামা। কিন্তু আমার পরিবার কি দোষ করল? আমাকে যা করার করতেন। আমার ভাই বোনের কি দোষ ছিল? মামা মাথা নিচু করে রইল। নানা ভাই বাবার দিকে তাকিয়ে বলল, আমাদের মাফ করে দিও বাবা। আমার মেয়ে তোমাদের সবার জীবনই নষ্ট করে দিয়েছে। আমি এক অভাগা বাবা, আমার সন্তানদের মানুষ করতে পারিনি। আমাকে ক্ষমা করো বাবা। আমাদের কোনো সম্পদ লাগবে না, আমার মেয়েরও লাগবে না। আমার মেয়ের ভরণপোষণের দায়িত্ব আমার। আমাকে আল্লাহ অনেক দিয়েছেন, আমি ওকে মানুষ করতে পারব। নানি চোখের পানি মোছার চেষ্টা করছে বারবার। আমি ওনার চোখে মুখে অসহায়ত্ব দেখলাম। নানি ধীরে ধীরে আম্মার কাছে গিয়ে বলল, আমার মেয়ের একটা ভুলের কারণে আজ আমি এখানে মা। তোমার সংসার ভাঙতে গিয়ে নিজের জীবনটাই বিসর্জন দিয়ে দিয়েছে সে। কিন্তু কারো পাপ অন্য কারো উপর ফেলা ঠিক না মা। আমার নাতনিকে একটু আগলে রেখো মা। ওকে কষ্ট পেতে দিও না। সারা জীবন অনেক কষ্ট পেয়েছে সে। আপনি চিন্তা করবেন না আন্টি। মায়াকে আমি আমার বাচ্চার মতোই দেখব। আমি জানি মা, আমি জানি তুমি দেখবে। মায়ার মায়ের বিশ্বাস ছিল তুমি ওকে ভালোবাসবে। তখন ওর প্রতি রাগ ছিল কেন ও আমাদের কাছে মায়াকে রাখার অনুমতি দিল না। আজ বুঝতে পারছি কেন দেয়নি। তারপর সবাই চলে গেল। প্রথমে মামা, তারপর নানা নানি। আমাকে একটু জড়িয়ে ধরেই নানি চলে গেল। আমাকে একবারের জন্য বলেও গেল না তাদের বাড়িতে যেতে। বলবে কিভাবে? তারাই তো এখন ছেলের ঘরের অতিথি। সেখানে আমাকে কেন ডাকবে? আমার আরও একটা আশ্রয় হারিয়ে গেল। এই বাড়ি থেকে কখনো বের হয়ে গেলে আমার পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। সাগরিকা সাব্বিরের ঘরে বসে আছে। সাব্বির ঘুমুতে চাইছে না। কিছুক্ষণ পরপর এটা সেটা জিজ্ঞেস করছে। হঠাৎই আবার জিজ্ঞেস করল, মা, বেশ্যা মানে কি? সাগরিকার মেজাজ গরম হয়ে গেল। ইচ্ছে করছিল মায়ার মামাকে গিয়ে ইচ্ছে মতো থাপড়াতে। কেমন অবিবেচক মানুষ সে। বাসায় ছোট বাচ্চাদের সামনে এইসব বলার কোনো মানেই ছিল না। সাগরিকার হৃদয় মনে হচ্ছে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগে মায়া,
আরেক ভাগে তার সংসার। মায়ার জন্য একদিকে যেমন খারাপ লাগছে, তেমনি নিজের সন্তানদের জন্য ভয় হচ্ছে। মায়ার মায়ের একটা ভুলে সবাই ভুগছে। একবার মায়ার জায়গায় সাবিহা কিডন্যাপ হলো, এবার আবার তাদের এত বড় অ্যাক্সিডেন্ট হলো। তার একবার ইচ্ছে হলো মায়ার বাবাকে বলে মায়াকে দূরে কোথাও পাঠিয়ে দিতে। পরক্ষণেই মায়ার মা আর নানির কথা মনে হতেই সবকিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কি করবে সে এখন? কোনটাকে গুরুত্ব দিবে, মায়াকে নাকি তার সন্তানদের? বাবা কে? আমি, মায়া। অহহ। আসো, মায়া। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম বাবার কাছে। মুচকি হেসে বললাম, কি করছো বাবা? কাজ করছিলাম মা। বিরক্ত করলাম বাবা? না, সমস্যা নেই। তোমার কাছে কিছু চাইতাম বাবা। তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। শুধু আমাদের ছেড়ে যাওয়ার কথা ভুলেও বলবে না। কিন্তু আমি এটাই চাই বাবা। আমি এটা চাই না মা। আমি হোস্টেলে চলে যেতে চাই। আমার জন্য সবারই কমবেশি অসুবিধা হচ্ছে। আমার জন্য কেউ কষ্টে থাকুক, তা আমি চাই না। আমরা কেউ কি তোমাকে কখনো কিছু বলেছি? তোমরা না বললেও তোমাদের সমস্যা হচ্ছে সেটা আমি জানি। মায়া, শোনো মা আমার, তুমি হচ্ছ আমার কাছে না চাইতেন পেয়ে যাওয়া একটা উপহার। আর তোমার মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমাকে তোমার বিয়ে পর্যন্ত দেখে রাখব। এরপর আমি এমন একজন মানুষের হাতে তোমাকে তুলে দিব, যেখানে তুমি আমাদের এইখানে যেভাবে আছো, তার থেকেও ভালো থাকবে। কিন্তু বাবা। কোনো কিন্তু না মায়া। আমরা তোমাকে হারাতে চাই না। বুঝলে তুমি? এখন যাও, অনেক রাত হয়েছে। গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ, আজকে যা হলো সেটা আমরা সবাই ভুলে যাব। ওকে? আমি মাথা নেড়ে চলে এলাম আমার রুমে। আমি তোমাকে কিছু বলতে চাই কবিতা। আগে খেয়ে নে তো মায়া। আগে আমার কথা শোনো। তারপর। আজকে আবার তুমি শুরু করেছিস। আগে খেয়ে তো নে, তারপর কথা। আচ্ছা, শোন। আজকে ক্লাস শেষে ভাইয়ার সাথে কথা বলবি। বুঝলি? আমি তোকে কিছু সিরিয়াস কথা বলতে চাই কবিতা। উফ অফ, বাবা। আচ্ছা, বল। আমি তোমার কাছে কিছু লুকিয়েছি কবিতা। কি লুকিয়েছিস? আমার পরিবারের ব্যাপারে। মানে হচ্ছে আমি যাকে আমার মা বলে তোর কাছে পরিচয় করিয়েছি, সে আমার মা নন। সৎ মা। আর আমার ভাইবোনেরাও সৎ ভাইবোন। মানে কি এইসবের? এইটাই সত্যি। ফান করছো? মায়া? না, আমি সত্যি বলছি। আমি হয়তো আরো কিছু বলতাম, কিন্তু তার আগেই কবিতা উঠে আরেকটা টেবিলে গিয়ে বসল। আমার দিকে ফিরেও তাকালো না। অন্য মেয়েদের সাথে খাবার খেলো। আমাকে ডাকলও না। আবার আমি আমার দুনিয়ায় সম্পূর্ণ একা হয়ে গেলাম। সম্পূর্ণ একা। মায়ের উপর ভীষণ রাগ হলো আমার। কেন এমন অঘটন ঘটালো সে? আর কেনই বা আমাকে জন্ম দিল? এর উত্তর কি এই জীবনে মিলবে? মায়ের উপর ভীষণ রাগ হলো আমার। কেন এমন অঘটন ঘটালো সে? আর কেনই বা আমাকে জন্ম দিল? এর উত্তর কি এই জীবনে মিলবে? মায়া আপু, নামাজ পড়বে না? ওঠো। ধরফরিয়ে উঠলাম আমি। কয়েক মুহূর্ত সময় লাগলো কি হচ্ছে বুঝতে। আমি সামনে তাকিয়ে দেখলাম সাবিহা দাঁড়িয়ে আছে। অহোহো, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম।
একটা হাফ ছেড়ে উঠলাম। সাবিহা আমার দিকে তাকিয়ে বলল, এমন করছো কেন? উঠো। নামাজ পড়বে না? আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটো লাল হয়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই উঠলি কিভাবে আজকে? জানি না। উঠে গেছি কিভাবে যেন। আমাকে কি তোর গাধা মনে হয়? আমি বুঝি না কিছু। নামাজ পড়তে উঠে মিথ্যে কথা বলছিস কেন? ও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঘুমুসনি কেন? সারারাত জেগেছিলি কেন? এমনি। ঘুম আসেনি। হুমম। আপু। বড় হয়ে যাচ্ছিস, কি দরকার এত তাড়াতাড়ি বড় হওয়ার? তুমি তো এখনো ছোট। তাও তো তোমার এত কষ্ট। আমি কষ্টে আছি সেটা তোকে কে বলেছে? কেউ বলেনি। তাহলে? সাবিহা চুপ করে থাকে। কোনো জবাব দেয় না আমার প্রশ্নের। তোমার আরও আগেই আমাকে সবকিছু বলে দেওয়া উচিত ছিল, মায়া। আমি জানি উচিত ছিল। কিন্তু ভেবেছিলাম তুমি আমাকে বন্ধু বানাবে না। আমাকে বাকিদের মতো অপমান করবে সবার সামনে। তাছাড়া, এখন এটাই আমার পরিবার। এখন তোমার কেন মনে হচ্ছে যে আমি কাউকে বলবো না? আমি জানি তুমি বলবে না। আর বললেও আমার এখন আর কোনো কিছু যায় বা আসে না। আমি এখন বলতে পারো সবকিছুর ঊর্ধ্বে চলে গেছি এই সব থেকে। এখন আর আমার দুঃখ বা কষ্ট কিছুই হয় না। মায়ের প্রতি রাগ হয় মায়া? ঘৃণা হয়? রাগ তো হয়ই কবিতা। কিন্তু ঘৃণা তো করতে পারি না। কিছুতেই পারি না। মা তো আমার। তোমার আম্মা মানুষটা কিন্তু অনেক সহ্য শক্তির একজন মানুষ। অনেস্টলি বলছি, উনার জায়গায় আমি থাকলে কিন্তু তোমাকে মেনে নিতাম না কোনোভাবেই। আমি জানি, উনি মানুষটা অন্যরকম। উনি বাবাকে অনেক ভালোবাসেন। বাবার কাছে সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিল। বাবার বাড়িতে সে ছিল রাজকন্যা আর আমার বাবার কাছে এসে সে অনেক কষ্ট করেছে। শুধুমাত্র বাবাকে ভালোবাসে বলেই আমাকে মেনে নিয়েছেন। তোমার ভাইবোনেরা তোমাকে কেমন চোখে দেখে? সাব্বির এর কোনো সমস্যা ছিল না। প্রথম দিকে সাবিহা একটু কষ্ট পেয়েছিল। আমাকে মেনে নিতে ওর সমস্যা হতো। সেটাই স্বাভাবিক। কিন্তু এখন ওই আমার সবচেয়ে ভালো বন্ধু কামবোন। তাহলে তো ভালোই। কোনো সমস্যাই নেই। সবাই তোমাকে মেনে নিয়েছে। না। সবাই মেনে নেয়নি। তোমার পরিবারে তো আর কেউ নেই। যাদের কথা বললে, তারা সবাই তো মেনে নিয়েছে, তাহলে কি সমস্যা? জানো, আমার কিডন্যাপ কে করিয়েছিল? কে? আমার মামা। কবিতা আমার কথা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? উনি তোমাকে কেন কিডন্যাপ করাবেন? উনার কি ক্ষতি তুমি করেছ? আমি করিনি। কিন্তু আমার মায়ের কাজের জন্য উনি উনার ভালোবাসার মানুষটাকে হারিয়েছেন। সম্মান হারিয়েছেন। আমার খালাম্নিও অনেক কষ্ট সহ্য করেছেন। আমার নানা নানি মরার মতোই বেঁচে আছেন। তারা আমাকে কিছু সম্পদ দিতে চেয়েছিলেন। কিন্তু মামা সেটা মেনে নেননি। আমার মুখ দেখেই তো আর এত বছরের কষ্ট মিটবে না তাদের। তাই না? আমি আসলে জানি না কি বলবো আমি, কাকে যে দোষ দিব বুঝতে পারছি না। তবে, তোমার মায়ের একটা ভুলের কারণে সবকিছু এই রকম হয়েছে। তোমার জায়গায় তুমি ঠিক আছো। তোমার মামার জায়গায়ও হয়তো তোমার মামা ঠিকই আছেন। তোমাকে মেনে নেওয়া এত সহজ না সবার কাছে। হুমম। যদি এমনটা হতো,
তোমার জন্মের পরও যদি তোমার মায়ের সাথে তোমার বাবার সবকিছু স্বাভাবিক হতো, সংসার করত, তাহলে কিন্তু আজ তোমার আম্মা তোমার বাবা কিংবা তোমাকে মেনে নিত সে। আমার মনে হয় সেও আলাদা হয়ে যেত তার সন্তানদের নিয়ে। সে কোনো কষ্ট করেনি তোমার মায়ের কারণে এত বছর, তার স্বামীও তার কাছেই ছিল। আবার তোমার মায়ের মৃত্যুর আগেই তোমার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তাই তার কাছে তোমাকে মেনে নেওয়া ততটাও কঠিন হয়নি। কিন্তু তোমার নানা বাড়ির সবাই তোমার আর তোমার মায়ের জন্য অনেক কিছুই বিসর্জন দিয়েছেন। তাই তারা তোমাকে এত সহজে মেনে নিবে এইটা আশা করা ঠিক না। তুমিই হয়তো ঠিক, কিন্তু শুধুমাত্র সম্পদের জন্য তোমাকে কিডন্যাপ করা উচিত হয়নি তোমার মামার। আমাকে নিয়ে সমস্যা নেই আমার। উনি আমার ভাইবোনের ক্ষতি করেছেন, এইটার জন্য খারাপ লেগেছে। আমার জন্য ওদের কিছু হয়ে গেলে আমি আম্মার সামনে দাঁড়াতাম কিভাবে? কি জবাব দিতাম তাকে? কবিতা চুপ করে রইল। ধীরে ধীরে মাথা উঁচু করে বলল, মায়া, বলো। আমিও তোমার থেকে একটা কথা গোপন করেছি। শুধু তোমার থেকেই না, সবার থেকেই। কি গোপন করেছ তুমি আবার? প্রেম ট্রেম করছো নাকি? না, সেই রকম কিছু না। তাহলে? আমি যাদেরকে তোমার কাছে আমার বাবা মা বলে পরিচয় করিয়েছি, তারা আসলে আমার মা বাবা নন। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে বললাম, কি? হ্যাঁ। জোকস করছো কবিতা? না, সত্যি কথা বলছি। তাহলে কাব্য স্যার? উনি তোমার ভাই নন। না, উনি আমার আপন ভাই নন। তাহলে তোমার মা বাবা কোথায়? আর কাব্য স্যারের বাবা মা তোমার কি হন? ভাই আর মা আমার ফুপি। কি? হুমম। তাহলে তোমার বাবা মা? উনারা কোথায়? আমার মা আমার জন্মের সময়ই মারা গেছেন। এরপর বাবা আমাকে দেখে শুনে রাখার জন্য আরেকটা বিয়ে করেন। কিন্তু উনি আমাকে ভালোবাসেননি। তাই ফুপি আমাকে দত্তক নিয়েছেন। তোমার বাবা তোমাকে দিয়ে দিল? কবিতা একটু মুচকি হাসল। কিন্তু ওর এই ছোট্ট হাসির মধ্যে ঠিক কতটা দুঃখ লুকিয়ে আছে আমি জানি। আমার দাদির দোষ ছিল মায়া। উনি আমার নতুন মাকে শুধু আমার দেখাশোনার জন্যই এনেছিলেন। আমার বাবার কাছে নালিশ দিত তার বিরুদ্ধে পান থেকে চুন খসলেই। ভেবেছিল গরিবের মেয়ে, মুখ বুজে সহ্য করবে। উনি আমাকে ভালোইবাসতেন। কিন্তু মানুষের তো একটা সহ্য ক্ষমতা আছে। সেইটা পার হয়ে গেলে মানুষ আর নিজেকে আটকাতে পারে না। সে যে শুধু আমার মা হয়েই এই বাড়িতে আসেনি, সেটা সে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে তার একটা ছেলে হওয়ার পর। দাদি তবুও থামেনি। তার দুধের শিশুকে ফেলে আমার দেখাশোনা করতে বলত। সে প্রথম সব মেনে নিলেও পরে আর মেনে নেননি। সে যে ততদিনে মা হয়ে গিয়েছিল। ছোট্ট মুরগিও যেমন নিজের সন্তানদের বাঁচাতে উড়ন্ত চিল বা শকুনের সাথে যুদ্ধ করে, তেমনি সেও বাঘিনী রূপ ধারণ করেছিলেন। আর সবকিছুর মূলে তো আমিই ছিলাম। একসময় দাদির মুখের উপর কথা বলতে শুরু করেছিল। যখন দেখল বাবা কিছু বলছে না তাকে, তখন সে নিজের অধিকার আদায় করত 16 আনাই। বাবা আর কতই বা মুখ বুজে থাকত, আমার কারণে নতুন মা অনেক কষ্ট সহ্য করেছে দাদির থেকে। আর আমিই যেহেতু ঝামেলার কেন্দ্রবিন্দু, তাই একসময় আমাকেই সহ্য করতে পারত না। দাদির অতিরিক্ত ভালোবাসা আমার জন্য কাল হয়ে এসেছিল। তারপর ফুপি আমাকে দত্তক নিয়েছিল। তখন মনে হয় আমার বয়স 7 কিংবা 8 হবে। এই জন্য দেখো না, আমার আর ভাইয়ার বয়সের অনেক গ্যাপ।
আর আমি আর কাব্য ভাইয়া দুজনই অনেকটা ফুপির মতোই হয়েছি। তাই বাইরের কেউ জানেই না যে আমি তাদের দত্তক নেওয়া মেয়ে। আমি ওর দিকে হা করে তাকিয়ে রইলাম। ওকে দেখে কি কেউ বলবে ওর মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে? এরপর কি আর আমার মনে হবে যে আমি কষ্টে আছি, দুঃখে আছি? তোমার বাবা তোমার খোঁজ নেন না? নেয় তো, নতুন মাও নেন, কিন্তু আমি আর তাদের কাছে ফিরে যেতে চাই না। এখন এইটাই আমার পরিবার। আমি চুপ করে বসে রইলাম। কবিতা আমাকে তাড়া দিল দ্রুত খাবার শেষ করার জন্য। লাঞ্চ টাইম শেষ হয়ে যাবে, ক্লাসে ফিরতে হবে। আমি অবাক হয়ে দেখলাম ও আবার বকবক শুরু করে দিয়েছে। আমার কাহিনী শুনে ওর আমার প্রতি কোনো খারাপ ধারণাই জন্মালো না দেখে আমি ভীষণ অবাক হলাম। আর ওর নিজের গল্প শুনেও খারাপ লাগল। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হতে লাগল। আমার তো সবই আছে, এরা সবাই আমার রক্তের সম্পর্কের মানুষ। আর কিছু না হোক, আমি তো আমার বাবার সাথে আছি। সেটাই বা কম কিসে? আর এই মেয়েটা জন্মের পর থেকে মায়ের ভালোবাসা কি সেটাই বুঝেনি। আমি তো তবুও পেয়েছি। দেরিতে হলেও বাবার আদর ভালোবাসা পাচ্ছি। না, আমি অনেক সুখী মানুষ। আমার ভাইবোনেরা আমাকে ভালোবাসে, বাবা ভালোবাসে, নানা নানি ভালোবাসে, কবিতাও ভালোবাসে। দুনিয়া শুদ্ধ মানুষ আমাকে ভালোবাসবে এইটা তো আমি আশা করতে পারি না। আজ সাবিহাকে গিয়ে বলতে হবে আমিও তাকে ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি। সেদিন যেমন সে আমাকে বলেছিল, আজ আমাকেও বলতে হবে। তুমি কি এই ছুটির দিনে এখন বান্ধবীর বাসায় যাবে নাকি আপু? রাগে ফুঁসতে ফুঁসতে বলল সাব্বির। আজকেই চলে আসব তো সাব্বির, সন্ধ্যার দিকে চলে আসব, দেরি করব না, প্রমিস। তোমার বান্ধবী ভালো নয়? কেন? ও তো অনেক ভালো। দেখো না কি সুন্দর করে কথা বলে। ও তো তোমাকে চকলেটও দিয়েছে। না হো ভালো না, ও তোমাকে নিয়ে যাচ্ছে। ও ভালো না, আর ও অনেক দুষ্টু কথা বলে। আমি ভ্রু কুঁচকে বললাম, ও তোমাকে কি দুষ্টু কথা বলল? ও আমাকে বলেছে আমাকে নাকি বিয়ে করবে। আমি তো ছোট, আমি কি এখনই বিয়ে করব নাকি? অহ, এই জন্য ওকে ভালো না বলছো? ও তো একটু মজা করেছে শুধু। ও সবার সাথেই মজা করে। আমি ওকে বিয়ে করব না, মুখ ভোঁতা করে বলল সাব্বির। তোকে বিয়ে করতে কে বসে আছে? কাকে বিয়ে করবি না? ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করল সাবিহা। আমার ভাইকে কে বিয়ে করবে না বল? কত মেয়ের লাইন পড়ে যাবে জানিস? তাকে ওকে বিয়ে করবে শুনি? কবিতা ঘরে ঢুকেই বলল, কে আবার? আমি করব। আমাকে কি ভাবি হিসেবে পছন্দ হয় না তোমার? আমি তোমাকে বিয়ে করব না। তুমি দুষ্টু কথা বলো, আবার মায়া আপুকে নিয়ে যাচ্ছ। আমাকে বিয়ে না করলে কিন্তু তোমার মায়া আপুকেই আমি আমার ভাইয়ের বউ বানিয়ে ফেলব, বুঝলে? সাব্বির আর চোখে কবিতার দিকে তাকালে কবিতা তার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। সাব্বির লজ্জা পেয়ে তাড়াতাড়ি চলে গেল। কবিতা সহ সবাই হো হো করে হাসতে লাগল। কবিতা সাবিহাকে উদ্দেশ্য করে বলল, তোমার বোনের বিরুদ্ধে কিন্তু আমার একটা অভিযোগ আছে। এর বিচার চাই আমি। এই আমি আবার কি করেছি? আপু কি করেছে কবিতা আপু? আমার ভাই যে তার এত বড় একটা উপকার করল তার কোনো মূল্যই দিল না। একটা ধন্যবাদ তো দূরে থাক, দেখাও করল না।
আমার ভাই ক্লাসে আসলে উল্টো মুখ নিচু করে থাকত। এইটা কি মেনে নেওয়া যায়? এইটা তুমি ঠিক করনি আপু। আজকেই উনাকে ধন্যবাদ দিয়ে আসবে। বুঝেছ? আচ্ছা, দিব। এই তোর কি হয়েছে? রেডি হতে এত সময় লাগে? হয়ে গেছে। আম্মাকে বলে বের হব শুধু। আপু, কবিতা আপুর ভাইয়াকে ধন্যবাদ বলো কিন্তু। মনে রেখো কিন্তু। ভুলে যেও না আবার যেন। যথাআজ্ঞা ম্যাডাম। কবিতার রুমে বসে ফিজিক্সের ম্যাথগুলো করছিলাম। বিরক্ত লাগছিল কিছুটা। বন্ধুর বাসায় এসে নাকি এখন স্টাডি করতে হচ্ছে। হঠাৎই হুট করে রুমে ঢুকে পড়ে কাব্য স্যার। কবিতাকে হয়তো কিছু জিজ্ঞেস করত, কিন্তু আমাকে দেখে থম মেরে গেল। উনি পাঞ্জাবি পাজামা পরে আছেন। কিন্তু এমনিতে আমি উনাকে প্যান্ট শার্ট পরা অবস্থায় দেখেছি, এখন তাই দেখতে একটু অন্যরকম লাগছে। উনি হয়তো কিছু বলতো, কিন্তু তার আগেই কবিতা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভাইয়া, আমরা গ্রুপ স্টাডি করছি। তুমি যাও এখন এখান থেকে। আমাদের বিরক্ত করো না। আর কারো রুমে ঢোকার আগে যে নক করে ঢুকতে হয়, সেটা তুমি জানো না? ওর কথা শুনে আমরা দুজনেই হতবাক হয়ে গেলাম। আমার মনে পড়ল ওর ইচ্ছের কথা। আমার হো হো করে হাসতে ইচ্ছে করল। কোনোমতে ঠোঁট চিপে হাসি আটকালাম। স্যারের মুখ থেকে যেন কথা সরে গেছে। উনাকে দেখেও আমার হাসি পাচ্ছে। উনি কোনোমতে নিজেকে সামলে আমতা আমতা করে বলল, আমি আসলে আমার ফোনের চার্জারটা নিতে এসেছিলাম। তোর কাছেই আছে মনে হয়, তুই তো মাঝে মধ্যেই আমার চার্জার নিয়ে আসিস। হ্যাঁ, হ্যাঁ আছে আমার কাছেই। ওইখানেই দাঁড়াও। আমি দিচ্ছি। কবিতা কাব্য স্যারের হাতে চার্জার দিয়ে বলল, নেক্সট টাইম কারো রুমে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে প্রবেশ করবে। বুঝলে? কাব্য স্যারের মুখ মুহূর্তেই কেমন হয়ে গেল। একবার আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। কাব্য স্যার রুম থেকে বের হতেই কবিতা হো হো করে হেসে উঠল। আমিও আর নিজের হাসিকে কন্ট্রোল করতে পারলাম না। দুইজন মিলে বিছানায় গড়াগড়ি খেয়ে হাসতে লাগলাম। আহ, আমার কতদিনের স্বপ্ন পূরণ হলো আজ। ভাবতেই শান্তি লাগছে খুব। আজ তোর জন্য আমার ইচ্ছে পূরণ হলো মায়া। অনেক অনেক ধন্যবাদ তোকে। এই খুশিতে চল তোকে কাল ফুসকা ট্রিট দিব। 50 টাকার ফুসকা চাইস না বইন। 10 টাকার রাস্তার ছোট ফুসকা খাওয়াবো। বাজেট কম। বুঝিসই তো। উনি রাগ করবেন না তোর উপর? উনি কে? তোর ভাইয়া। কাব্য স্যার। আমার ভাইয়া তোর উনি হলো কবে থেকে? উনি তো মানুষ নিজের স্বামীকে বলে। চোখ ছোট ছোট করে জবাব দিল কবিতা। আরে, যা বলি তার উল্টো বুঝিস সব সময়। করবে না রাগ। আমাদের মধ্যে সব সময়ই এইরকম ঝগড়া লেগেই থাকে। ব্যাপার না। চল, আম্মুকে গিয়ে এই মজার কাহিনী বলে আসি। আরে, শোন দাঁড়া। আমাকে নিয়ে তো যা। কবিতার মা রান্না করছিল। কবিতা গিয়েই হরহর করে সবকিছু বলে দিল। কবিতার মা কবিতার মাথায় চাটি মেরে বলল, করলি তো ঠিক আছে। কিন্তু মায়ার সামনেই কেন? বেচারা ছেলেটা আমার লজ্জা পাবে না? তোর কি বুদ্ধিশুদ্ধি হবে না কখনো? আমার সাথে এযাবৎকাল ধরে হয়ে আসা অন্যায়ের প্রতিবাদ এইটা কেবল তো শুরু। কবিতার মা আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি কিছু মনে করো না মা। ওরা দুই ভাইবোন এমনই করে সব সময়। টম এবং জেরির মতো বাসায় ঝগড়া করতেই থাকে।
স্যার তো অনেক শান্তশিষ্ট। কবিতাই এই রকম করে? আরে না, তোমার স্যার ও কবিতার মতোই। কেউ কাউকে এক চুলও ছাড় দেয় না। কবিতা মুখ বেঁকিয়ে বলে, তোমার স্যার হচ্ছে একটা মিচকে শয়তান। বুঝলে মায়া? কবিতার ছাদের বাগানের গাছগুলোতে পানি দিতে দিতে বললাম, তোমার ভাইকে দেখে তো আমার মোটেও মিচকে শয়তান মনে হলো না। কবিতা, তুমি তো খেতে বসেও কত কথা বললে, কিন্তু সে তো কিছু বলল না। তুই আছিস তো, এই জন্য কিছু বলেনি। তোকে বাসায় দিয়ে আসার পর আমাকে ঝাড়বে, বুঝলি? কিন্তু ততক্ষণে বাবা চলে আসবে, আমাকে আর কিছুই করতে পারবে না। বাই দা ওয়ে, তোর মাথা থেকে দেখছি আমার ভাইয়ের চিন্তা কিছুতেই বের করতে পারছি না। কাহিনী কি মামু? দিলুর মধ্যে কি কিছু লাফালাফি করছে নাকি? ধাত, কি যে বলিস তুই! আমি তো উনাকে ধন্যবাদ দেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু উনার ঘরে কিভাবে যাব? তুই তো মেলা কাহিনী করলি, এখন কি উনার সামনে যেতে পারবি? তোকে কেলাবে না ধরে? শোন মায়া, তোর উনি হচ্ছে আমার ভাইয়া, বুঝলি? আমি আমার ভাইকে কিভাবে এইখানে আনব সেটা আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমার গাছগুলোর যত্ন কর, একদম নিজের গাছের মতো। ওকে, আমি যাচ্ছি ভাইয়াকে আনতে। আমি কিছু বলার আগেই ও ছুটে নেমে গেল। ওদের বাড়িটা আমার বেশ লাগলো, ডুপ্লেক্স বাড়ি। সামনে কিছুটা জায়গা আছে, সেখানে গাছপালা আছে, ফুলের বাগান আছে, আবার ছাদেও বাগান আছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার অনেক বড় একটা বাগান হবে, কিন্তু জায়গার স্বল্পতার জন্য সেটা আর হয়ে ওঠেনি। এইখানে আসার পর সাবিহার রুমে শিফট হওয়ার পর বারান্দায় কিছু গাছ লাগিয়েছি, কিন্তু সেখানেও সমস্যা। বারান্দা বেশি বড় না হওয়ায় মনের মতো সাজাতে পারিনি। কবিতা পা টিপে টিপে কাব্যর রুমে গিয়ে উকি দিল। দেখল কাব্য বিছানায় শুয়ে ফোন টিপছে। সেই গলা খাকারি দিয়ে ভেতরে গিয়ে বলল, ভাইয়া। কাব্য কোনো কথা বলল না। কবিতা আবার বলল, ভাইয়া, একটা কথা বলার ছিল তোকে। তুই কি আমার উপর রেগে আছিস? কাব্য মাথা না তুলেই জবাব দিল, তোর বান্ধবী এখনো যায়নি, তাই না? গেলে তোকে মজা দেখাবো। আমি মিচকে শয়তান? আমার বান্ধবী তোমাকে ছাদে ডাকছে, ভাইয়া। আমাকে? আমাকে কেন ডাকবে? জানি না। আমাকে বলল, যা তোর ভাইকে ডেকে নিয়ে আয়। কাব্যর বিশ্বাস হল না, তবুও সে উঠে দাঁড়াল। কবিতার সামনে এসে বলল, আচ্ছা, তুইও চল। আমি? হ্যাঁ, অবশ্যই তুইও যাবি। ও তো কফি খেতে চেয়েছে, আমি ওর জন্য কফি করে আনছি। তুমি যাও, আমি আসছি। কাব্য ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। আমাকে ডেকেছ মায়া? কাব্য স্যারের আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখলাম সে দাঁড়িয়ে আছে। আমি কোনোমতে তার দিকে তাকিয়ে বললাম, আসলে আমি আপনাকে কিছু বলতে চাইছিলাম, যদিও আমার এই কথাগুলো আগেই বলা উচিত ছিল। কি কথা মায়া? সেদিন আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনি না থাকলে সেদিন যে আমার কি হয়ে যেত আল্লাহই জানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আরও আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, তাই বলা হয়ে ওঠেনি। সেজন্য আমি ভীষণই লজ্জিত স্যার। কোনো ব্যাপার না মায়া, এটা আমার কর্তব্য ছিল। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এটাই করতাম। আমি মাথা ঝাঁকালাম।
উনাকে জিজ্ঞেস করলাম, কবিতা কোথায়? ও তো কফি আনতে গেছে। তুমি তো কফি খেতে চেয়েছো এই জন্য। আমি কফি খেতে চেয়েছি ওর কাছে? তুমি চাওনি? না, আমি তো কিছুই চাইনি। তুমি আমাকে ডেকে আনোনি? বলনি যা তোর ভাইকে ডেকে নিয়ে আয়? না তো, আমি তো শুধু আপনার সাথে দেখা করতে চাইছিলাম। আমরা দুজনেই বুঝলাম কবিতা কেন আমাদের একা রেখে গেছে এইখানে। আমার ভীষণ লজ্জা লাগল। আমি উনাকে বললাম, আমি নিচে যাচ্ছি, আমাকে বাসায়ও ফিরতে হবে। আমি নিচে নামার আগে উনি আমাকে জিজ্ঞেস করল, সারা বাংলাদেশে কি আর কোনো কলেজ খুঁজে পাওনি তুমি? তোমাকে আমারই ডিরেক্ট স্টুডেন্ট হতে হলো? চলবে।